সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শিখর একাডেমিক প্রোগ্রামে তোমাদের সবার সাথে। আমি ডক্টর আরমান হোসেন রনি। আজকে পরিপাক এবং শ্বসন চ্যাপ্টারের প্রথম লেকচার নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দাও, এবং তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। লিজা, তারপরে কি তাইবা, মাসুমা, সাদিয়া। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? হিমা রয়, জান্নাতুল, প্রমা, মাহিমা, রুদ্র। কেমন আছো তোমরা? আচ্ছা, তোমাদের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে, তাই না? ওকে। আচ্ছা, লাস্ট আমি তোমাদেরকে কি ক্লাস নিয়েছিলাম? কোন চ্যাপ্টার ক্লাস নিয়েছিলাম? লাস্ট তোমাদের সাথে আমার যখন দেখা হয়েছিল, আমি কোন চ্যাপ্টারটা নিয়েছিলাম তোমাদের? হুম, মুয়াজ, কোষ বিভাজন, রাইট? ওকে, ঠিক আছে। কোষ বিভাজন না? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে তোমরা অনেকেই জয়েন করেছো মোটামুটি। তাসকিয়া, মাহিদ, লিজা, জান্নাতুল ফেরদৌস, ইয়ামিন। ওকে, ঠিক আছে। ওকে, তো শিখুর সাথে আমার আমার সাথে অনেকের আবার প্রথম ক্লাস। ওকে, কমপ্লিট করতে পারছে না। আচ্ছা, আমি আর একটা কথা কিন্তু বলেছিলাম, আমি যখন তোমাদের আহ, কোষ বিভাজন চ্যাপ্টার নিয়েছিলাম, প্রথম ক্লাস যখন নিয়েছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যেগুলো অ্যাডমিশন টেস্টে এসছে সেগুলো সলভ করবে। তো এগুলো কি তোমরা সলভ করছো, নাকি আমার কথাগুলো ভুলে গিয়েছো? এই যে অনেক দিনের একটা গ্যাপ, এই জন্য বলো। এই যে অনেক দিনের যে গ্যাপ আমার সাথে, এগুলো কি মনে আছে তোমাদের, যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভ করতে হবে? এগুলো কি করছো তোমরা? করতে হবে কিন্তু সলভ, না হলে কিন্তু পরে ঝামেলায় পড়ে যাবে। ঝামেলা বলতে অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ভেরি গুড। যেমন নুরুজ্জামান করছে, ভুলেই গেছে, সোনিয়া ভুলেই গেছে এটা। হ্যাঁ, আনিস, ভেরি গুড। ওকে, বই পড়তে পারছে না, প্রতিদিন পর প্রতিদিন কমপ্লিট করতে পারি না। প্রতিদিন না কমপ্লিট করতে পারলেও অন্তত সপ্তাহের মধ্যে তো কমপ্লিট করা উচিত, রাইট? তোমাকে কিন্তু সলভ করতেই হবে। এখন কিভাবে সলভ করবে সেটা তুমি জানো, কারণ এখন তুমি যে সময়টা পাচ্ছ, পরবর্তীতে তুমি কিন্তু এই সময়টুকুও পাবে না। ওকে, এখনো অনেকে বইই কিনেনি। অ্যাডমিশন টেস্টের গাইড তোমাকে রাখতেই হবে পাশে। বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকের চ্যাপ্টারটা হলো পরিপাক এবং শ্বসন চ্যাপ্টার, এবং এই পরিপাক চ্যাপ্টারের আমরা আজকে পরিপাক তন্ত্রে কি কি অংশ রয়েছে, দন্ত সংকেত, দাঁত, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে আসো মানব শারীরতত্ত্বের প্রথমে ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা। আচ্ছা, ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তার মধ্যে প্রথমে যে জিনিসগুলো রয়েছে, যেমন প্রথমে হলো মানুষের শ্রেণীতাত্ত্বিক অবস্থান রয়েছে। তো এই জিনিসগুলো এমসিকিউ পরীক্ষাতে আসে, এগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। মানুষ কোন পর্বের, কোন উপপর্বের, কোন শ্রেণীর, কোন বর্গের, কোন উপবর্গের, কোন গোত্রের, এইভাবে করে। তো এগুলো একটু মুখস্থ করতে হয় আসলে। হ্যাঁ, এগুলো একটু মুখস্থ করে নিও। ওকে, তারপরে দেখো, মানুষ হচ্ছে প্রাইমেট বর্গের, যে কথাগুলো আমরা বলেছি। প্রাইমেট বর্গে আর কোন কোন প্রাণী রয়েছে, এই যে এগুলো কিন্তু সব এমসিকিউ এর জন্য। হ্যাঁ, ভালো করে এগুলো এমসিকিউ এর জন্য পড়তে হবে। হ্যাঁ, যে প্রাইমেট বর্গে আর কোন কোন প্রাণী রয়েছে। তাহলে প্রাইমেট মধ্যে দেখো লেমুর, লজ্জাপতি, বানর, হনুমান, গরিলা, শিম্পাঞ্জি, এগুলোকে বোঝায়। এগুলো হলো প্রাইমেট বর্গের। তার মানে দেখো, এই যে বানর, লেমুর, হ্যাঁ, তারপর হলো হনুমান, এগুলো কিন্তু মানুষ যে বর্গের, সেই বর্গের মধ্যে এরাও পড়ে। আচ্ছা, এবং দেখো মানুষের এই গোষ্ঠীতে আরো 279টি প্রজাতি রয়েছে। ওকে, আচ্ছা, এটা হলো পরিপাক এবং শ্বসন চ্যাপ্টারের। আচ্ছা, মানুষের উৎপত্তি এই জিনিসগুলো একটু তোমরা রিডিং করে নিও। এগুলো ইতিহাস টাইপের জিনিস, এগুলো বোঝার তেমন কিছুই নাই। সেটা হলো যে দেখো, এখানে একটা কথা বলা হয়েছে যে গরিলা, দেখো গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং এবং মানুষ হচ্ছে হোমিনিড। এ গোত্রে বানর, হনুমান উল্লেখের ঠাঁই হয়নি। আগে কেবল মানুষকে হোমিনিড অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু পরে ডিএনএ লেভেলের গবেষণার ভিত্তিতে উল্লিখিত প্রাণীগুলোকে মানুষের প্রায় কাছাকাছি বলে গণ্য করা হয়। এবং এখানে আরেকটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছি, সেটা হলো দেখো, মানুষের উৎপত্তির কুল কিনারা আজ পর্যন্ত বিজ্ঞানীরা কিন্তু পাননি। তোমরা অনেকেই তোমাদের মধ্যে একটা কনসেপশন আছে বিবর্তনবাদের, যে সেটা হলো যে মানুষের উৎপত্তি নিয়ে, হ্যাঁ, যে মানুষ বানর থেকে উৎপত্তি লাভ করেছে। তো এটার কিন্তু এখন পর্যন্ত কোনো মানে প্রমাণ হয়নি। হ্যাঁ, এগুলো মানুষ হাইপোথিসিস করছে, গবেষণা করছে, ভাবছে, এই পর্যায়ে রয়েছে এগুলো। হ্যাঁ, কুল কিনারা এখনো পাইনি। এই
আচ্ছা, মানুষের দেখো স্তন্যপায়ী শ্রেণীর বৈশিষ্ট্য বা মানুষের বৈশিষ্ট্য কি, এই বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিও। হ্যাঁ, বৈশিষ্ট্যগুলোর মধ্যে দেখো মানুষের কি কি বৈশিষ্ট্য রয়েছে, লোম রয়েছে, স্তনগ্রন্থি রয়েছে, মধ্যচ্ছদা, হ্যাঁ, বা ডায়াফ্রাম রয়েছে, কানের মধ্যে ৩টা অস্থি রয়েছে, রক্ত সংবহনতন্ত্র রয়েছে, এগুলো একটু রিডিং পড়ে নিও। আর মানুষের অনন্য বৈশিষ্ট্য কি, এই অনন্য বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিও। এগুলো কিন্তু সব এমসিকিউ এর জন্য, হ্যাঁ, অনন্য বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিও। মানুষের অনন্য বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা, এটা অন্য বইয়ের ইনফরমেশন, হ্যাঁ, গাজী আজমলের বইয়ে হয়তো পাবে না, এটা তোমার আলিম স্যারের বইয়ের ইনফরমেশন পাবে। ওকে, তাহলে মানুষের এই যে এই বৈশিষ্ট্যগুলো, এগুলো জাস্ট রিডিং, হ্যাঁ, আমারই ইম্পর্টেন্ট কিছু না। এখন আসো আমাদের মেইন আজকের যে অংশ, মেইন যে টপিক্সটা, সেই টপিক্স নিয়ে আলোচনা, সেটা হলো পরিপাক। তাহলে পরিপাক নিয়ে আলোচনা যদি করতে হয়, তাহলে আমরা প্রথমে বেসিক থেকে শুরু করি। তাহলে বেসিক থেকে শুরু করলে আমাদের মনে হয় যে এই পরিপাক চ্যাপ্টারটা ইজি হবে। আচ্ছা, পরিপাক জিনিসটা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে কিনা, বলো। হ্যাঁ, প্রিয়া রানী, আমি তাহলে কি পড়াবো? এই যে আমি এখন এখন এইটা পড়াবো। হ্যাঁ, আচ্ছা, পরিপাক জিনিসটা কি? তাহলে আমরা পরিপাকটা একবারে বেসিক থেকে শুরু করি। হ্যাঁ, পরিপাক জিনিসটা কি? আচ্ছা, পরিপাকটা বুঝতে হলে তোমাকে কয়েকটা বেসিক জিনিস বুঝতে হবে। কি কি? যেমন দেখো, একটা কথা হলো অনেকগুলো গ্লুকোজ, মনে রাখবে, হ্যাঁ, অনেকগুলো গ্লুকোজ একত্রিত হয়ে যে জিনিসটা তৈরি করে তাকে বলা হয় শর্করা। আমরা কিন্তু বেসিক থেকে শুরু করছি, পরিপাক কি এই জিনিসটা বোঝার চেষ্টা করছি আমরা। তাহলে অনেকগুলো গ্লুকোজ একত্রিত হয়ে যে জিনিসটা তৈরি করে তাকে বলা হয় শর্করা, তার নাম হলো শর্করা। ওকে, আচ্ছা, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একত্রিত হয়ে যে জিনিসটা তৈরি করা হয় তাকে বলা হয় আমিষ বা প্রোটিন, তাকে বলা হয় আমিষ বা প্রোটিন। ওকে, তাহলে তার নাম হলো আমিষ বা প্রোটিন। প্রোটিন লিখি, হ্যাঁ, প্রোটিন বা আমিষ। ইংলিশে হলো প্রোটিন, বাংলায় হলো আমিষ। ইংলিশে হলো প্রোটিন, বাংলায় বলা হয় আমিষ। ওকে, আর শর্করা, এটার ইংলিশ কি? শর্করার ইংলিশ কি? কার্বোহাইড্রেট। হাইড্রেট। ওকে, আচ্ছা, অনেকগুলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল একত্রিত হয়ে যে জিনিসটা তৈরি করা হয় সেটাকে বলা হয় চর্বি বা লিপিড। সেটার নাম হলো চর্বি বা লিপিড। চর্বি, বাংলায় হলো চর্বি, ইংলিশে বলা হয় লিপিড। ওকে, ঠিক আছে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, বলো তো, শর্করাকে ভাঙলে কি পাওয়া যায়? বলো, শর্করাকে ভাঙলে কি পাওয়া যায়? বলো, শর্করাকে ভাঙলে কি পাবে? তাহলে শর্করাকে ভাঙলে আমরা পাবো অনেকগুলো গ্লুকোজ, বলতে পারি কিনা? প্রোটিন বা আমিষকে ভাঙলে কি পাওয়া যায়? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। আমি যদি জিজ্ঞেস করি চর্বি বা লিপিডকে ভাঙলে কি পাওয়া যায়? অনেকগুলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায়। এই কথাটা আমরা বলতে পারি কিনা? ইয়েস অর নো? সবাই আমাকে কমেন্টে জানাও, এই কথাটা আমরা বলতে পারি কিনা? হ্যাঁ, ওকে, বলতে পারি। ওকে, তাহলে তোমরাই বলছো কিন্তু আমরা বলতে পারি। মনে করো এটা হলো আমাদের শরীরের কোষ, আমাদের শরীরে যে কোষ রয়েছে, এই কোষ এই খাবারগুলোকে গ্রহণ করতে পারে না। আমাদের শরীরের কোষ এই খাবারগুলো গ্রহণ করতে পারে না। কেন? কারণ শর্করা অনেক বড় অণু, প্রোটিন বা আমিষ হলো অনেক বড় অণু, চর্বি বা লিপিড অনেক বড় অণু। তাহলে এই বড় অণুগুলো কোষের ভিতরে ঢুকতে পারে না। আমাদের মেইন লক্ষ্য হলো, খাদ্যের মেইন লক্ষ্য হলো কোষের ভিতরে ঢুকতে হবে। তাহলে উপায়টা কি? তাহলে উপায় সহজ। কি সহজ? আমাকে শর্করা ভাঙতে হবে। তাহলে শর্করাকে ভাঙলে আমি কি পাবো? গ্লুকোজ পাবো। এই গ্লুকোজ আবার কোষের মধ্যে ঢুকতে পারে। আমিষকে ভাঙতে হবে, তাহলে আমিষ ভাঙলে কি পাবো? অ্যামিনো অ্যাসিড পাবো। এই অ্যামিনো অ্যাসিড কোষের ভিতরে ঢুকতে পারে।
চর্বি কোষের ভেতরে ঢুকতে পারে না, কিন্তু চর্বিকে ভাঙলে আমরা যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল পাই এগুলো কোষের মধ্যে ঢুকতে পারে। ওকে, ক্লিয়ার? তাহলে যে প্রক্রিয়ায় এই যে এই খাবারগুলোকে আমরা ওই জন্য বলছি জটিল খাবার, এই খাবারগুলোকে আমরা বলছি জটিল খাবার, জটিল অণু, আর এই খাবারগুলো হলো সরল খাবার বা সরল অণু। বলতে পারি কিনা? বলতে পারি কিনা? তাহলে যে প্রক্রিয়ায় জটিল খাবার ভেঙে কোষের শোষণ উপযোগী বা গ্রহণ উপযোগী সরল খাবারে পরিণত হয়, সেই প্রক্রিয়াটার নাম হলো পরিপাক। সাদিয়া, বুঝতে পেরেছ? বলো। তাহলে যে প্রক্রিয়ায় জটিল খাবার ভেঙে কোষের শোষণ উপযোগী সরল খাদ্যে পরিণত হয়, সেই প্রক্রিয়াটার নাম হলো পরিপাক। এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানিয়ে দাও। প্রমা, বলো। মাসুমা, সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? তাহলে আমাকে এখন একটা কোশ্চেনের উত্তর দাও তো, সেটা হলো কয়েকটা শর্করা জাতীয় খাবারের নাম বলো। বলো, কয়েকটা শর্করা জাতীয় খাবারের নাম বলো আমাকে, বলো। ভাত, রুটি, আলু, রাইট? এই তো, এগুলো তো শর্করা জাতীয় খাবার। গম, ভুট্টা। ওকে, আচ্ছা। তাহলে তুমি ভুট্টা খাচ্ছ, কোষের ভিতরে কি ভুট্টা ঢুকবে? ঢুকবে না। কোষের ভিতরে কি ঢুকবে? গ্লুকোজ ঢুকবে। তুমি ভাত খাচ্ছ, কোষের ভিতরে ঢুকবে কি? গ্লুকোজ। তুমি গম খাচ্ছ, কোষের ভিতরে কি ঢুকবে? গ্লুকোজ। তুমি পাউরুটি খাচ্ছ, বাট কোষের ভিতরে ঢুকবে কি? গ্লুকোজ। এই কথাটা বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? আলু খাচ্ছ, কিন্তু আলু কোষের মধ্যে ঢুকবে না। কোষের ভিতরে কি ঢুকবে? গ্লুকোজ। ক্লিয়ার? আচ্ছা, তুমি কয়েকটা প্রোটিন জাতীয় খাবারের নাম বলো। কি কি? মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো প্রোটিন জাতীয় খাবার, রাইট? তাহলে তুমি গরুর মাংস খাচ্ছ, কিন্তু কোষের ভিতরে কি গরুর মাংস ঢুকবে? না, কোষের ভিতরে ঢুকবে হলো অ্যামিনো অ্যাসিড। তুমি মাছ খাচ্ছ, কোষের ভিতরে কি ঢুকবে? অ্যামিনো অ্যাসিড। তুমি ডিম খাচ্ছ, কোষের ভিতরে কি ঢুকবে? অ্যামিনো অ্যাসিড। আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে? চর্বি বা লিপিড জাতীয় খাবার, মাখন, ঘি, তেল, এগুলো। তাহলে তুমি মাখন খাচ্ছ, তুমি ঘি খাচ্ছ, কোষের ভিতরে কি ঢুকবে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ঢুকবে। আমি কি বুঝাতে পেরেছি? তুমি সয়াবিন তেল খাচ্ছ, কিন্তু কোষের ভিতরে কি তেল ঢুকবে? ঢুকবে না। কোষের ভিতরে ঢুকবে হলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তার মানে আমরা বলতে পারি কোষের মধ্যে খাদ্যের সরল অণুগুলো ঢুকে। তাহলে আমরা ভাত খাই, তাহলে কোষের ভিতরে তো ভাত ঢুকে না। তাহলে কোষের ভিতরে কি ঢুকে? কোষের ভিতরে কি ঢুকে? ভাত না ঢুকে বলো, কি ঢুকবে? কোষের ভিতরে গ্লুকোজ ঢুকবে, নাকি? তুমি ভাত খাচ্ছ, মনে করো আজকে তুমি দুপুরে ভাত খেলে, লাঞ্চ করেছো, তাহলে কোষের ভিতরে ভাত তো ঢুকবে না, গ্লুকোজ ঢুকবে। আচ্ছা, এই যে গ্লুকোজ ঢুকলো, শ্বাস গ্রহণ করার মাধ্যমে আমরা কি গ্রহণ করি? অক্সিজেন গ্রহণ করি। তাহলে ওই অক্সিজেনও কোষের মধ্যে ঢুকতে পারে, রাইট? তাহলে শ্বাস গ্রহণ করার মাধ্যমে আমরা কি গ্রহণ করছি? অক্সিজেন গ্রহণ করছি। এই হলো সেই অক্সিজেন। এখন গ্লুকোজ এবং অক্সিজেনের মধ্যে ক্রিয়া বিক্রিয়া হবে, রাসায়নিক বিক্রিয়া হবে, জারণ বিজারণ বিক্রিয়া হবে। বিক্রিয়া হওয়ার ফলে তিনটা জিনিস তৈরি হবে। কি কি তৈরি হবে? এটিপি তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, আর পানি তৈরি হবে। কোথায় তৈরি হচ্ছে? কোষের মধ্যে। তোমরা জানো এটিপি মানে শক্তি, তার মানে কোষ শক্তি পাচ্ছে, কোষ বেঁচে থাকে। আর আমরা জানি আমাদের শরীর অসংখ্য কোষ দিয়ে তৈরি, এই জন্য আমরা বেঁচে থাকি। এই জন্যই বলা হয় শর্করা জাতীয় খাবার খেলে আমরা বেঁচে থাকি বা কোষ বেঁচে থাকে বা আমরা শক্তি পাই। তাহলে শর্করা জাতীয় খাবার খেলে আমরা কেন শক্তি পাই? আশা করি তোমরা বুঝতে পেরেছো, রাইট? এখন আমি তোমাকে একটা কথা বলি, দেখো। আচ্ছা, তুমি যদি অক্সিজেন না গ্রহণ করো, তাহলে কি হবে বলো তো? অক্সিজেন গ্রহণ না করলে কি হবে? গ্লুকোজ থেকে কি এটিপি তৈরি হবে? হবে না। এটিপি তৈরি যদি না হয়, শক্তি যদি তৈরি না হয়, কোষের শক্তি তৈরি হবে না, কোষ মারা যাবে। আর আমরা জানি আমাদের শরীর অসংখ্য কোষ দিয়ে তৈরি, তাহলে আমরা মারা যাব।
এজন্যই বলা হয় শ্বাস গ্রহণ না করলে তুমি যদি শ্বাস নিতে না পারো তাহলে মানুষ মারা যায়। তাহলে শ্বাস নিতে না পারলে মানুষ কেন মারা যায়? এজন্য মারা যায়। ক্লিয়ার? আবার তুমি অনেক শ্বাস নিচ্ছ, প্রচুর শ্বাস নিচ্ছ, না শ্বাস নিচ্ছ সমস্যা নাই। কিন্তু তোমাকে আমি শর্করা জাতীয় খাবার খেতে দিচ্ছি না বা তোমাকে কোনো খাবার খেতে দিচ্ছি না। আচ্ছা তোমাদেরকে যদি কোনো খাবার খেতে না দেই তাহলে কি কোষে শক্তি তৈরি হবে? হবে না। আর কোষে শক্তি তৈরি না হলে কোষ মারা যাবে, কোষ মারা যাওয়া মানে প্রাণী মারা যাওয়া। এইজন্যই বলা হয় অনেকদিন ধরে যদি কেউ খাবার না খায় তাহলে সেই মানুষটা মারা যায়। কথা কি বুঝতে পেরেছ? তাহলে খাবার না খেলে মানুষ কেন মারা যায়? অক্সিজেন না নিলে মানুষ কেন মারা যায়? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং এখানে তোমরা আরেকটা জিনিস বুঝতে পেরেছ, সেটা হলো কোষের খাবারের নাম গ্লুকোজ। এই জিনিসটাও তোমরা বুঝতে পেরেছ, রাইট? তাহলে আমি তোমাকে অপশন দেই। তোমাকে মনে করো আমি ৫ দিন কোনো খাবার দিলাম না, মানে ভাত দিলাম না। ৫ দিন তোমাকে ভাত দিলাম না। কিন্তু আমি তোমাকে স্যালাইন দিলাম। আমি তোমাকে স্যালাইন দিয়ে রাখলাম। আচ্ছা তাহলে বলো তো তুমি বাঁচবে না মারা যাবে? ৫ দিন না ১০ দিন মনে করো। ১০ দিন ধরে তোমাকে আমি কোনো ভাত দিচ্ছি না। কোনো ভাত দিচ্ছি না, কিন্তু আমি তোমাকে স্যালাইন দিচ্ছি। তাহলে তুমি বেঁচে থাকবে না মারা যাবে বলো? বলো। বলো তো দেখি। জাকারিয়া বেঁচে থাকবে, মাহিদুল বেঁচে থাকবে, ত্রিনা বেঁচে থাকবে, ও বাবা সবাই বেঁচে থাকবা? তন্ময় বেঁচে থাকবে, সাদিয়া বেঁচে থাকবে, রাবেয়া বেঁচে থাকবে, জেরিন বেঁচে থাকবে, সবাই বেঁচে থাকবে। কেন? আমি তো তোমাকে ভাত দিচ্ছি না। কেন বেঁচে থাকবে? বলো। কেন? কেন বেঁচে থাকবে? হুম? কারণ তোমাকে আমি কি দিচ্ছি? স্যালাইন দিচ্ছি। স্যালাইনের মধ্যে কি থাকে? গ্লুকোজ থাকে। তাহলে তো আমি তোমাকে কোষের খাবারই দিচ্ছি। সমস্যা কোথায়? আমি হয়তো ভাত ফর্মে দিচ্ছি না। আমি হয়তো ভুট্টা ফর্মে দিচ্ছি না। আমি তোমাকে স্যালাইন ফর্মে দিচ্ছি, গ্লুকোজ দিচ্ছি। সমস্যা তো নাই। এইজন্যই তুমি দেখবে আ গ্যালাক্টোজ বিশেষ করে গরমের দিনে, তাই না? মানে গরমের দিনে আমরা যখন বেশি ঘেমে যাচ্ছি তখন গ্যালাক্টোজ খাই না এনার্জির জন্য? তোমরা টিভিতে এগুলো দেখেছো? গ্যালাক্টোজ খায়। দেখেছো কখনো অ্যাডের মধ্যে? হুম? তার মানে গ্যালাক্টোজ মানে ওই যে গ্লুকোজ থাকে। এই গ্লুকোজটাই তোমাকে মেইনলি শক্তি দিচ্ছে। গ্লুকোজ বিস্কিট একসময় পাওয়া যেত, এখনো মাঝে মধ্যে পাওয়া যায়। গ্লুকোজ বিস্কিট নাম শুনেছো? দেখেছো কখনো? গোলাপি কালারের কাভারিং। গ্লুকোজ বিস্কিট দেখেছো? নাম কেন গ্লুকোজ বিস্কিট? কারণ ওইটা বুঝাতে চায় গ্লুকোজ বিস্কিট মানে ওখানে গ্লুকোজ থাকে, গ্লুকোজ সরাসরি তোমাকে শক্তি দিবে। তাহলে আমি এখন তোমাকে একটা কোশ্চেন করি, বলো তো তোমাকে আমি ভাত দিলাম আর তোমাকে আমি গ্লুকোজ দিলাম। কোন ফর্মে কোন ফর্মে খাবারটা খেলে তোমার শরীরে খুব তাড়াতাড়ি শক্তি উৎপন্ন হবে? গ্লুকোজ ফর্মে নাকি ভাত ফর্মে? বলো, কমেন্টে জানাও দেখি। বলো। গ্লুকোজ নাকি ভাত ফর্মে? ভেরি গুড। তাহলে তোমরা এখন বুঝতে পেরেছো পরিপাক নিয়ে আর আমার ডায়লগ দেওয়ার দরকার নেই তোমাদেরকে। এখন তোমাদের জন্য সব একেবারে ক্লিয়ার। এখন তোমরা তোমাদের জন্য একেবারে ডাল ভাত এগুলো। এখন আর কোনো টেনশন নেই। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, ভেরি গুড। ওকে, তাহলে বুঝে গেলে। এখন আমরা আর একটু অ্যাডভান্স লেভেলে যাই। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করো তো যে আমি যে শর্করাকে ভাঙবো, কি দিয়ে ভাঙবো? আমি কি হাতুড়ি দিয়ে ভাঙবো? হাতুড়ি দিয়ে তো ভাঙতে পারবো না, রাইট? তাহলে শর্করাকে আমি যে ভাঙবো এনজাইম দিয়ে ভাঙতে হবে। তাহলে যেসব এনজাইম শর্করা জাতীয় খাবারকে ভাঙে সেই এনজাইমগুলোকে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক, লাইসিস মানে ভাঙা। সেসব এনজাইমকে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম। ওকে, যেসব এনজাইম প্রোটিনকে ভাঙে সেই এনজাইমগুলোকে বলা হয় প্রোটিওলাইটিক এনজাইম। ওকে, প্রোটিওলাইটিক।
প্রোটিওলাইটিক এনজাইম। যেসব এনজাইম লিপিড বা চর্বিকে ভাঙে সেগুলোকে বলা হয় লাইপোলাইটিক এনজাইম। লাইটিক এনজাইম। যেমন আমি যদি এক্সাম্পল দেই কি হতে পারে, যেমন অ্যামাইলোলাইটিক এনজাইমের যদি কয়েকটা নাম বলি, সেটা হলো সুক্রেজ, হ্যাঁ, তারপর মল্টেজ, টায়ালিন, এগুলো হলো বিভিন্ন রকমের অ্যামাইলোলাইটিক এনজাইমের নাম। তার মানে সুক্রেজ কাকে ভাঙবে? গ্লুকোজকে ভাঙবে, শর্করা জাতীয় খাবারকে ভাঙবে। মল্টেজ কাকে ভাঙবে? শর্করা জাতীয় খাবারকে ভাঙবে। টাইলিন কাকে ভাঙবে? শর্করা জাতীয় খাবারকে ভাঙবে। ঠিক আছে? আচ্ছা, যেমন কয়েকটা প্রোটিওলাইটিক এনজাইমের নাম যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, তাহলে প্রোটিওলাইটিক এনজাইমের মধ্যে রয়েছে তোমার ট্রিপসিন, হ্যাঁ, কাইমোট্রিপসিন, তারপর পেপসিন, হ্যাঁ, এই জিনিসগুলো হলো প্রোটিওলাইটিক এনজাইমের নাম। তার মানে এই এনজাইমগুলো কি করে? এগুলো প্রোটিনকে ভাঙে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে কয়েকটা লাইপোলাইটিক এনজাইমের নাম বলো, তাহলে লাইপোলাইটিক এনজাইমের মধ্যে কি পড়বে? লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরোল, হ্যাঁ, এই জিনিসগুলো। তাহলে এই জিনিসগুলো হলো বিভিন্ন চর্বি বা লিপিড জাতীয় খাবারকে ভাঙবে। সো পরীক্ষার কোশ্চেনগুলো কিভাবে আসে? পরীক্ষার কোশ্চেনগুলো আসে নিচের কোনটি অ্যামাইলোলাইটিক এনজাইমের উদাহরণ, নিচের কোনটি লাইপোলাইটিক এনজাইমের উদাহরণ, নিচের কোনটি প্রোটিওলাইটিক এনজাইমের উদাহরণ, এইভাবে করে পরীক্ষার কোশ্চেন আসে। তো আশা করি এখন তোমরা উত্তরগুলো দিতে পারবে। ওকে, তাহলে পরিপাকের মেইন কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো কিনা সবাই আমাকে কমেন্টে জানিয়ে দাও। বুঝতে পেরেছো? জাকারিয়া, নূপুর, বুঝতে পেরেছো? মহিউদ্দিন, বোঝা গেল? অতসী বুঝে নাই, না বুঝলে তো সমস্যা। অতসী, মার্জিনা, বোঝা গেল? হ্যাঁ, মার্জিনা বুঝতে পেরেছে, ভেরি গুড। মার্জিনার সেই বুদ্ধি। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু মেইন কনসেপ্ট 2 নম্বরটা বুঝিনি। মানে কুই 2 নম্বর কোনটা? ইজি না তন্ময়? ওকে, তাহলে যদি এটা বোঝো তাহলে তো আর কি। আচ্ছা, কনসেপ্টটা বোঝা গেল? ওকে, এখন তোমাকে আরেকটা কনসেপ্ট বুঝাই। এটা হলো আমাদের অন্ননালী, এটা হলো পাকস্থলী, এটা হলো ক্ষুদ্রান্ত, আর এটা হলো বৃহদান্ত্র। ওকে, আচ্ছা, আমরা যখন খাবার খাচ্ছি আমরা তো মুখ দিয়ে খাবার খাচ্ছি, রাইট? আচ্ছা, এখন দেখো আমরা খাবার খাচ্ছি মুখ দিয়ে। তাহলে মুখ দিয়ে খাবার খাওয়ার পরে সেই খাবারটা কি হয় আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। এই যে মুখ দিয়ে খাবার খেলাম, খাবারটা খেয়ে এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, খাবারটা এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে 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 তারপর বের হয়ে যাবে। এখন দেখো আমরা যখন খাবার খাই, খাবারের 2টা জিনিস হয়। আমরা খাবার খাই মুখ দিয়ে। ধরো তুমি আজকে রাতে খাবার খেয়েছো, হ্যাঁ, রাতে ডিনার করেছো, খাবার খেয়েছো, ডিনার করেছো, খাবারটা মুখ দিয়ে খেলে, রাইট? খাবারটা তুমি যে খেলে মুখ দিয়ে, কিন্তু তুমি যখন বাথরুমে যাবে সকালবেলা সেই খাবারটা কিন্তু মুখ দিয়ে আর বের হবে না।
সেটা কি বের হবে? না, সেটা আরেকটা অংশ দিয়ে বের হবে। তাহলে খাবার খেলাম মুখ দিয়ে, কিন্তু সেই খাবারটা এদিক দিয়ে যে বায়ু ছিদ্র হয়ে বের হয়ে গেল। আচ্ছা, তুমি তো রাতে ডিনার করলে না? ডিনারে কি করেছো? মনে করো খিচুড়ি খেয়েছো বা বিরিয়ানি খেয়েছো বা ভাত খেয়েছো। তুমি যখন হাগু দিবে তখন কি ভাত বের হবে? না। তুমি যখন হাগু দিবে তখন কি বিরিয়ানি বের হবে? বিরিয়ানিও বের হবে না। তুমি যখন হাগু দিবে তখন ভাতও বের হবে না, বিরিয়ানিও বের হবে না, খিচুড়িও বের হবে না। কি বের হবে? হাগু বের হবে। হোয়াট ইজ হাগু? হাগু কাহাকে বলে? এখন তাহলে হাগু কাকে বলে এটা সংজ্ঞা জানতে হবে। হোয়াট ইজ হাগু? ওকে, হোয়াট ইজ হাগু? হাগু কি? খাদ্য খাওয়ার পরে খাদ্যের পুষ্টিগুলো শরীর নিয়ে নেয়, নিয়ে বাকি যা থাকে তাকেই বলে হাগু। যেমন তুমি ভাত খাচ্ছ, ভাতের মধ্যে যে পুষ্টি আছে, ভাতের মধ্যে কি আছে? গ্লুকোজ আছে। ওই গ্লুকোজটা শরীর নিয়ে নেয়, নিয়ে বাকি যেটা ফেলে দেয় সেটাকে বলে হাগু। তুমি মাংস খাচ্ছ, মাংসের মধ্যে যে প্রোটিন থাকে, অ্যামিনো অ্যাসিড থাকে, সেই অ্যামিনো অ্যাসিড শরীর নিজের মধ্যে রেখে দেয়, রেখে দিয়ে বাকি যা আছে সব ফেলে দেয়। যেটাকে ফেলে দেয় সেটাই হাগু। তার মানে হাগু আর ভাত, হাগু আর মাংস একই জিনিস। মানে কনসেপ্টটা কি বুঝতে পেরেছো? আবার হাগুর মধ্যে তুমি যদি ওই পুষ্টিগুলো দিয়ে দাও, সেটা আবার খাবারে পরিণত হয়ে যাবে। আবার খাবার থেকে পুষ্টিগুলো যদি নিয়ে নাও, হাগুতে পরিণত হয়ে যাবে, ভাইস ভার্সা। ক্লিয়ার? তাহলে দেখো, এটা বলার কারণ আছে। কারণটা হলো, আমরা যখন খাবারটা খাচ্ছি, সেই খাবারটা লক্ষ্য করো, খাবারটা যখন খাচ্ছি সেই খাবারটা খাচ্ছি মুখ দিয়ে, কিন্তু বের হয়ে যাচ্ছে আরেক জায়গা দিয়ে। এটা একটা চেইন, মানে খাবারের এইটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে, খাচ্ছি হলাম বিরিয়ানি, তারপরে ভাত অথবা খিচুড়ি, কিন্তু বের হচ্ছে অন্য কিছু। তাহলে এই যে খাবারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, খাবারটা আর খাবার থাকলো না, হাগু হয়ে গেল। এই খাবারটা যে হাগু হয়ে গেল, এইখানে কিছু চেঞ্জ আসবে। তার মানে খাদ্য পরিপাকের দুইটা অংশ, একটা হলো পরিপাক নালী, আর একটা হলো পরিপাক গ্রন্থি। পরিপাক নালীর কাজ হলো খাবারটাকে মুখ থেকে নিয়ে পায়ু দিয়ে বের করে দেওয়া। তাহলে এই পুরো নালীটাকে বলছি আমরা পরিপাক নালী। আর এই যে খাবারটা চেঞ্জ হয়ে হাগুতে পরিণত হলো, এই পরিণত হতে গিয়ে এই যে চেঞ্জ করলো, কারা চেঞ্জ করলো? ওই যে পরিপাক যে গ্রন্থি থাকে, সেই গ্রন্থি থেকে যে বিভিন্ন রকমের এনজাইম নিঃসরণ হয়, এই এনজাইমগুলোই সেই চেঞ্জটা করে ফেলে। ক্লিয়ার? তাহলে পরিপাক তন্ত্রকে আমরা যদি হেডলাইনে ভাগ করি, তাহলে পরিপাক তন্ত্রকে আমরা দুই অংশে ভাগ করতে পারবো, আশা করি। তাহলে এখন আসো, তাহলে পরিপাক কাকে বলে? এখন তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানিয়ে দাও। তোমার বইয়ের সংজ্ঞাটা এখন বুঝতে পেরেছো কিনা বলো। সবাই ক্লিয়ার? বলো, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সংজ্ঞা: যে প্রক্রিয়া জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে এনজাইমের সহায়তায় ভেঙে দ্রবণীয়, সরল এবং দেহকোষের গ্রহণ উপযোগী ক্ষুদ্র অণুতে পরিণত, তাকে পরিপাক বলে। আমি যা বুঝিয়েছি মিলেছে কথাগুলো? ওকে। এখন পরিপাকের দুইটা প্রক্রিয়া, একটা হলো যান্ত্রিক আর একটা হলো রাসায়নিক প্রক্রিয়া। কোনটা কি সহজভাবে বলি। আমি যখন খাবারটা খেলাম, খাবারটা খাওয়ার পরে তুমি 1 গামলা ভাত খেলে, 1 গামলা ভাত কি কোষ নিয়ে নিতে পারবে নাকি? পারবে না। খাবারটাকে প্রথমে কি করতে হবে? ছোট ছোট টুকরাতে পরিণত করতে হবে। মনে করো তুমি একটা বার্গার খাবে, মনে করো বার্গার খাবে, তাহলে এটা হলো মনে করো সেই বার্গার, এটা হলো মনে করো সেই বার্গার। হ্যাঁ, এখন এই যে বার্গারটা খাবে তুমি, এখন এই বার্গারটা খেতে গেলে এই বার্গারটাকে প্রথমে ছোট ছোট টুকরাতে পরিণত করতে হবে। তাহলে এই বার্গারটা প্রথমে এরকম কেটে 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 ছোট 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 টুকরোতে পরিণত হলো। হ্যাঁ, তার মানে এটা একটা বার্গারের একটু অংশ, এটুকু একটু বার্গারের অংশ, এটা 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 বার্গারের অংশ, নাকি? তাহলে এই একেকটা খণ্ড এই যে ছোট ছোট টুকরাতে পরিণত হলো। এখন করবে কি, এই ছোট খণ্ডগুলোকেই এখন আমরা যে এনজাইমের কথা বলছি, বিভিন্ন এনজাইম, এই এনজাইমগুলো এই ছোট টুকরোগুলোকেই পরিপাক করবে। তাহলে এই যে ছোট ছোট টুকরাতে পরিণত হলো, এটাকে বলছি আমরা যান্ত্রিক প্রক্রিয়া। আর ওই ছোট টুকরোগুলোকে
আমরা যে সরল এবং শোষণ উপযোগী কোষের বস্তুতে পরিণত করলাম, সেটাকে বলছি আমরা রাসায়নিক প্রক্রিয়া। তাহলে রাসায়নিক প্রক্রিয়ার সাথে এনজাইম জড়িত, যান্ত্রিক প্রক্রিয়ার সাথে বিভিন্ন রকমের যেমন দাঁত, হ্যাঁ, মুখ, গহ্বর এগুলো জড়িত। ক্লিয়ার? তাহলে পরিপাকের দুটো জিনিস। তাহলে দেখো, একটা হলো যান্ত্রিক প্রক্রিয়া। তাহলে যান্ত্রিক প্রক্রিয়া কি দেখো? দেখো ক্লিয়ার? ওকে, রাসায়নিক প্রক্রিয়া পড়ো। তাহলে কি দেখো, এনজাইমের সহায়তায়, এই যে কথাগুলো কি মিলছে? মিলে কথাগুলো? বলো, সবাই ক্লিয়ার কিনা? মিফতাহুল বলো। ওকে, ভেরি গুড। তাহলে দেখো, আমরা অলরেডি বলেছি, তাহলে পৌষ্টিক তন্ত্রকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। একটা হলো পৌষ্টিক নালী, আর একটা হলো পৌষ্টিক গ্রন্থি। তন্ত্র মানে কি? হোয়াট ইজ তন্ত্র? তন্ত্র মানে কি? হোয়াট ইজ তন্ত্র? আচ্ছা, বলি। জীবদেহের গঠন এবং কাজের এককে কি বলে? কোষ বলে। কোনো সন্দেহ নাই। অনেকগুলো কোষ একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে পাশাপাশি অবস্থান করে যদি একই রকমের কাজ করে, তখন ওই কোষের সমষ্টিকে বলা হয় টিস্যু বা কলা। টিস্যু বা কলা। অনেকগুলো টিস্যু বা কলা একত্রিত হয়ে যে জিনিসটা তৈরি হয় তাকে বলা হয় অঙ্গ। অনেকগুলো অঙ্গ একত্রিত হয়ে যে জিনিসটা তৈরি করে তাকে বলা হয় তন্ত্র। অনেকগুলো তন্ত্র একত্রিত হয়ে যা তৈরি হয় সেটাই হলো আমাদের শরীর বা দেহ। তাহলে আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি, বলো তো বাবা, তন্ত্র কাকে বলে? বলো, এখন তোমরাই আমাকে উত্তর দাও, তন্ত্র কাকে বলে? তাহলে তন্ত্র মানে কি বলো, এখন তোমরাই আমাকে বলবে। বলো। তাহলে তন্ত্র মানে অনেকগুলো অঙ্গের সমষ্টি। আমি যদি বলি কয়েকটা তন্ত্রের নাম বলো তো, কি কি হবে? রেচনতন্ত্র, প্রজননতন্ত্র, পৌষ্টিকতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, স্নায়ুতন্ত্র, নাকি? এগুলো, তাহলে এগুলো মিলেই তো আমাদের দেহ, না? ওকে, তাহলে আমরা যখনই বলবো যে পৌষ্টিকতন্ত্রের কথা, তার মানে তোমার মাথায় নিয়ে আসতে হবে অনেকগুলো অঙ্গ রয়েছে এখানে, কোনো সন্দেহ নেই, রাইট? ওকে, তাহলে দেখো, পৌষ্টিকতন্ত্রকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। একটা হলো পৌষ্টিক নালী, আর একটা হলো পৌষ্টিক গ্রন্থি, যেটা আমরা অলরেডি একটু আগে বলেছি। পৌষ্টিক নালীর এখন কি কি অংশ আছে দেখো: মুখ ছিদ্র, মুখ গহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, অন্ত্র, পায়ু। মুখ ছিদ্র মানে কি? এই যে মুখের যে ছিদ্রটা, দুই ঠোঁটের মাঝখানে যে ছিদ্রটা, সেটাই মুখ ছিদ্র। হা করলে মুখের মধ্যে যে অংশটা দেখা যায়, গহ্বর মানে গর্ত, হা, এটাকে বলছি আমরা মুখ বিবর। তারপরে পিছনের দিকে যে অংশটা থাকে তাকে বলা হয় গলবিল। তারপরে যে অংশটা থাকে তাকে বলা হয় অন্ননালী। হ্যাঁ, এই যে যেমন এটাকে বলছি আমরা অন্ননালী। অন্ননালী। অন্ননালীর পরে যে অংশটা থাকে তাকে বলছি আমরা, এই যে এই অংশটা, অন্ননালীর পরে এটার নাম হলো পাকস্থলী। আর পাকস্থলীর পর থেকে শুরু করে, এই যে এই অংশ থেকে শুরু করে এই পর্যন্ত, এই পুরো অংশটা আমি যদি দেখাই, এই যে এই অংশটুকু, এই যে এই চিকন নালীর মতো অংশ আছে না, এই পুরো চিকন নালীটাকে আমরা বলছি এই নালী থেকে শুরু করে এই পুরো অংশটাকে আমরা বলছি অন্ত্র। পুরো অংশটার নাম হলো অন্ত্র। এই অন্ত্রের মধ্যে দুইটা অংশ রয়েছে। চিকন যে নালীগুলো রয়েছে এগুলোকে আমরা বলছি ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত কেন? ক্ষুদ্র, হ্যাঁ, অত মোটা না, এই জন্য ক্ষুদ্রান্ত। আর মোটা যে নালীগুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি বৃহদান্ত্র। এই যে এগুলো, এই যে মোটা যে নালীগুলো, এটাকে বলছি আমরা বৃহদান্ত্র। ওকে, ক্লিয়ার? তাহলে এগুলোকে বলছি আমরা বৃহদান্ত্র। বৃহদান্ত্র। আর এর নিচে যে ছিদ্রটা থাকে সেটাকে আমরা বলছি পায়ু ছিদ্র। এই যে এখানে যেটা থাকে সেটা হলো
পায়ু বা পায়ুছিদ্র। তাহলে পরীক্ষার কোশ্চেন এভাবে আসে, নিচের কোনটি পৌষ্টিক নালীর অংশ, নিচের কোনটি পৌষ্টিক নালীর অংশ নয়, এভাবে করে। আশা করি এখন তোমরা উত্তর দিতে পারবে। ঠিক আছে? ক্লিয়ার? সবাই ক্লিয়ার এ পর্যন্ত? ওকে। এখন আসো পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থি মানে কি আমি বলেছি, যে গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইমগুলো খাবারটাকে চেঞ্জ করে দিচ্ছে, সেগুলোকে বলছি আমরা পৌষ্টিক গ্রন্থি। কি কি রয়েছে? লালা গ্রন্থি, যকৃত, অগ্নাশয়, গ্যাস্ট্রিক এবং আন্ত্রিক গ্রন্থি। যেমন এই যে এটা কি যকৃত, তাই না? এটা এক ধরনের পৌষ্টিক গ্রন্থি। তারপরে এই যে এখানে লালা গ্রন্থি থাকে, যে এগুলো এগুলো হলো লালা গ্রন্থি। হ্যাঁ, লালা গ্রন্থি, লালা গ্রন্থি। তারপর কি? এই যে অগ্নাশয়, এটা হলো অগ্নাশয়, অগ্নাশয়। আর পাকস্থলীতে কিছু গ্রন্থি থাকে, এটাকে বলছি আমরা গ্যাস্ট্রিক গ্রন্থি। পাকস্থলীতে যেটা থাকে এটাকে বলছি আমরা গ্যাস্ট্রিক গ্রন্থি। ওকে। আর এগুলোকে বলছি আমরা আন্ত্রিক গ্রন্থি। অন্ত্রের মধ্যে যে গ্রন্থিগুলো থাকে সেগুলোকে আমরা বলছি আন্ত্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি। ঠিক আছে? ওকে। এই নামাজে ব্রেক দিব, যখন সময় হবে আমি ব্রেক দিব, এত অস্থির হয় না। ব্রেক দিব তো, সবার কথা চিন্তা করে দিব না। সব জায়গাতে অ্যাট এ টাইমে আজান হয় না। হ্যাঁ, ওকে। তাহলে পরীক্ষার কোশ্চেন, অ্যাডমিশন টেস্টের কোশ্চেন এবং বোর্ড পরীক্ষার কোশ্চেন কিরকম? কোশ্চেনটা হলো, নিচের কোনটি পৌষ্টিক গ্রন্থি নয়, নিচের কোনটি পৌষ্টিক গ্রন্থি, এভাবে করে পরীক্ষার কোশ্চেন আসবে। তাহলে পারবে উত্তর দিতে? দেওয়া যাবে না? যাবে তো? ওকে। এখন আসো আমরা একটা একটা করে শুরু করি। প্রথমে হলো মুখ। তাহলে পৌষ্টিক, মুখ থেকেই পৌষ্টিক নালী শুরু। মুখ কোথায় থাকে না থাকে এগুলো পৃথিবীর সবাই জানে, তুমিও জানো, তো এটা পড়ার কিছুই নাই। এবার আসো মুখ গহ্বর। হা করলে যে অংশটা বোঝা যায় তাকে বলছি আমরা মুখ গহ্বর। মুখ গহ্বরের মধ্যে কি কি অঙ্গ থাকে? দাঁত থাকে, মাড়ি থাকে, জিহ্বা থাকে, তালু থাকে। এগুলো সবাই তোমরা জানো তো, রাইট? ওকে। এখন আসো মুখ গহ্বরের মধ্যে আমরা বলেছি কি কি থাকে। এই যে যেমন লালা গ্রন্থি থাকে মুখ গহ্বরের মধ্যে। আমাদের 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে। 3 জোড়া মানে হলো 6টি টোটাল। কি কি? এগুলো আমরা পরেও পড়বো। কানের দুই পাশে থাকে প্যারোটিড গ্রন্থি, চোয়ালের নিচে থাকে সাবম্যান্ডিবুলার গ্রন্থি, আর জিহ্বার নিচে থাকে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এই হলো টোটাল 3 জোড়া লালা গ্রন্থি থাকে। মুখ বিবরের মধ্যে আর কি কি থাকে? গহ্বরের মধ্যে আলজিহ্বা থাকে। মুখ গহ্বরের মধ্যে আর কি থাকে? জিহ্বা থাকে। জিহ্বা, এটা তো তোমরা সবাই জানো। হ্যাঁ, আচ্ছা। আর কি থাকে? এই যে গ্রন্থিগুলো থেকে নিঃসৃত এনজাইম থাকে, টাইলিন এবং মল্টেজ নামক এনজাইম থাকে। এবং এই যে টাইলিন এবং মল্টেজ নামক যে এনজাইমগুলো, এই এনজাইমগুলো শর্করা জাতীয় খাবারকে ভাঙতে পারে। তাহলে আমরা কি বলতে পারি না এই টাইলিন এবং মল্টেজ এগুলো হলো অ্যামাইলোলাইটিক এনজাইম? এই কথাটা আমরা বলতে পারি কিনা কমেন্টে জানিয়ে দাও। বলো, সবাই ক্লিয়ার কিনা? এই গ্যাস্ট্রিক জুস কাকে বলে এগুলো আছে পরে, এত তাড়াতাড়ি সব জানলে তো হবে না। ওকে, ঠিক আছে আনিস, পরে আমরা বলবো এগুলো। ওকে। লালা গ্রন্থি, তাহলে আমরা বলেছি 3 জোড়া লালা গ্রন্থি বিদ্যমান, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল। তোমরা এই ছবিটা দেখো, এই যে এটাকে বলছি আমরা প্যারোটিড গ্রন্থি। এই যে এটা, এই যে প্যারোটিড গ্রন্থি। হ্যাঁ, এটা হলো প্যারোটিড গ্রন্থি। তারপর কি দেখো? সাবম্যান্ডিবুলার। হ্যাঁ, এই যে, এই যে ম্যান্ডিবল মানে চোয়াল, সাবম্যান্ডিবুলার গ্রন্থি, এটা হলো সাবম্যান্ডিবুলার গ্রন্থি। আর কি? সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়া মানে হলো জিহ্বা, জিহ্বার নিচে থাকে, এই হলো সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এই যে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তাহলে এই গ্রন্থিগুলো থেকে কি নিঃসরণ হয়? এই গ্রন্থিগুলো থেকেই বিভিন্ন রকমের, এই গ্রন্থিগুলো থেকে লালা নিঃসরণ হয়। লালা। আচ্ছা, লালা মানে কি? হোয়াট ইজ লালা? লালা কি বুঝো? লালা জিনিসটা কি? লালা মানে কি? লালা মানে থুতু। আমরা যে থুতু দেই, আমরা যে থুতু বের করি, এই থুতুই হলো লালা। লালা মানে আলাদা অন্য কিছু না যে
খুবই গুরুত্বপূর্ণ কিছু এরকম কিন্তু না। যাহাই থুতু তাহাই লালা। বুঝতে পেরেছ? এবং এই লালার মধ্যে বিভিন্ন রকমের এনজাইম থাকে, বিভিন্ন রকমের উপাদান থাকে। ওকে? ঠিক আছে। তাহলে দেখো প্যারোটিড গ্রন্থি কোথায় থাকে, সাবম্যান্ডিবুলার গ্রন্থি কোথায় থাকে, সাবলিঙ্গুয়াল গ্রন্থি কোথায় থাকে। এই যে আশা করি এখন তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো। অবস্থানটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং উন্মুক্ত স্থানের ক্ষেত্রে এই কথাটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দ্বিতীয় ঊর্ধ্বমোলার দাঁতের বিপরীতে এটা থাকে। এরপর আসো দাঁত। তাহলে দাঁতের ক্ষেত্রে দেখো উপরের চোয়ালে এবং নিচের চোয়ালে দাঁত থাকে। উপরের চোয়ালে থাকে 16টা, নিচের চোয়ালে থাকে 16টা, এই টোটাল 32টা। ঠিক আছে? ওকে। আচ্ছা, মানুষের দাঁতকে এই তিনটে নামে ডাকা হয়: ডাইফায়োডন্ট, থেকোডন্ট, আর একটা হলো হেটারোডন্ট। কেন ডাকা হয়? ডাইফায়োডন্ট বলা হয় এই জন্য কারণ মানুষের দাঁত দুইবার উঠে, এই জন্য এটাকে বলা হয় ডাইফায়োডন্ট। থেকোডন্ট কেন বলা হয়? থেকোডন্ট বলা হয় কারণ মানুষের দাঁতগুলো চোয়ালের গর্তের মধ্যে থাকে, এই জন্য এটাকে বলা হয় থেকোডন্ট। আর হেটারোডন্ট বলা হয় কারণ মানুষের চোয়ালে বিভিন্ন রকমের দাঁত রয়েছে, 4 রকমের দাঁত রয়েছে, এক একটা দাঁত এক এক রকম দেখতে, এই জন্য মানুষের দাঁতকে বলা হয় হেটারোডন্ট। হেটারো মানে হলো ভিন্ন, এই কথাটা মনে রাখবে, হেটারো মানে হলো ভিন্ন। ঠিক আছে? তাহলে এই যে এটা হলো উপরের চোয়াল, আমরা যদি দেখাই এটা হলো উপরের চোয়াল, এই যে এটা হলো উপরের চোয়াল, উপরের চোয়ালে থাকে 32টা, আর এটা হলো নিচের চোয়াল, এই নিচের চোয়ালে থাকে 32টা। এবং এখানে 4 ধরনের দাঁত রয়েছে, আমরা বলেছি অলরেডি। হ্যাঁ, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এর মধ্যে এই যে এই দুইটাকে বলছি আমরা ইনসিসর, হ্যাঁ, এটাকে বলছি আমরা ক্যানাইন। ঠিক আছে? আচ্ছা, সরি, এই যে এটা হলো ইনসিসর, এই দুইটা। এটা হলো তোমার, দাঁড়াও, কই গেল রে? এই যে এটা, এটা দিই, এই যে এই দুইটা হলো ইনসিসর, এটা হলো ক্যানাইন, এই তিনটা হলো প্রিমোলার, আর এইদিকে হলো মোলার। আবার এদিকে হলো, এটা হলো ইনসিসর, ক্যানাইন, এই দুইটা হলো ইনসিসর, এটা হলো ক্যানাইন, তারপর প্রিমোলার, মোলার। প্রিমোলার থাকে 2টা আর মোলার হলো 3টা। ওকে? আচ্ছা আচ্ছা, আমরা কি এখন নামাজের ব্রেকে যাব? হুম, ওকে, আমরা তাহলে একটু নামাজের ব্রেকে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, আমরা ঠিক কয়টায় চলে আসবো? আমরা 6টার মধ্যে চলে আসবো, 6টা পর্যন্ত নামাজের ব্রেক। আচ্ছা, নামাজের ব্রেকের পরে আমরা বাকি অংশগুলো শুরু করবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, আমরা আবার চলে আসলাম। তোমরা সবাই কানেক্টেড হয়ে যাও। কে কোথায় আছো? সবাই চলে এসছো? আফিয়া? কে কোথায় আছো? ওকে, ঠিক আছে, এসছে সবাই। ওকে, তাহলে আমরা দাঁতের মধ্যে ছিলাম। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন আসলে যে আমরা যে দাঁতের প্রকারভেদের কথা বলেছি, এই যে 4 ধরনের দাঁত, হ্যাঁ? এই যে 4 ধরনের দাঁত। আমরা একটু আগে যে বলেছি কি, কি? এই যে কর্তন, তারপরে হলো ছেদন, অগ্রপেশন আর হলো পেশন। এগুলোর ইংলিশ নাম হলো, কর্তনের ইংলিশ নাম হলো ইনসিসর, ছেদন হলো ক্যানাইন, অগ্রপেশন হলো প্রিমোলার আর পেশন হলো মোলার। ঠিক আছে? এই যে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার দাঁতগুলো দেখতে এরকম। ওকে? এখন দাঁতের আমি একটা তোমাদেরকে হিসাব বলবো। হিসাবটা কিরকম সেটা আমি তোমাদেরকে দেখাই। এখানে দেখো, এই যে এইটা দেখে আমি হিসাবটা করি তোমাকে। আমি এখন যে হিসাবটা দেখাবো সেটা হলো, এটাকে যদি আমি মাঝখানে বরাবর কেটে দেই, তাহলে উপরের চোয়ালের এক সাইডের আমি হিসাব দেখাবো দাঁতের। বুঝতে পেরেছো? আমি এখন যে হিসাবটা দেখাবো সেটা হলো উপরের চোয়ালের প্রতি পাশে। আচ্ছা, তাহলে উপরের চোয়ালের প্রতি পাশে কয়টা দাঁত থাকে? এটার সূত্রটা হলো এরকম: I2 C1 P2 M3। এটা গেল উপরের চোয়ালের এক পাশে। আচ্ছা, তাহলে নিচের চোয়ালের এক পাশে যদি আমি দেখাতে চাই, নিচের চোয়ালের এক পাশে, তাহলে কি হবে? তাহলে নিচের চোয়ালের এক পাশে দেখাই, I2 C1 P2 M3। এটা হলো নিচের চোয়ালের এক পাশে। আচ্ছা, তাহলে আমি এখন এই যে I2 মানে কি? ইনসিসর দাঁত দুইটা থাকে, ক্যানাইন দাঁত একটা থাকে, প্রিমোলার দাঁত দুইটা থাকে, মোলার দাঁত তিনটা থাকে উপরের চোয়ালের এক পাশে। তাহলে যোগ করলে কয়টা হবে? 3 2 5 6 7 8, তাহলে 8। তাহলে উপরের চোয়ালের এক পাশে 8টা দাঁত থাকে। তাহলে উপরের চোয়ালের এক পাশে 8টা যদি থাকে, তাহলে উপরের চোয়ালের আর এক পাশে কয়টা থাকবে? 8টা থাকবে। তাহলে 8 গুণন 2 লিখতে পারি। আবার নিচের চোয়ালের এক পাশে কয়টা থাকবে? 8টা। আবার এই পাশেও যদি হিসাব করি, তাহলে এই পাশেও কয়টা? 8টা, তাহলে 2। তাহলে উপরের চোয়ালে, টোটাল উপরের চোয়ালে দাঁতের সংখ্যা হলো 16টা, নিচের চোয়ালের দাঁতের সংখ্যা হলো 16টা, এই টোটাল 32টা। তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংকেত হইল এটা। বুঝতে পেরেছ? পূর্ণবয়স্ক, পূর্ণবয়স্ক। তাহলে পূর্ণবয়স্ক মানুষের দাঁতের দন্ত সংকেত আমরা যদি বলি, এটা হলো তার দন্ত সংকেত। দন্ত সংকেত। সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? আইতে হলো ইনসিসর, দাঁতের নাম আছে না? এই যে দাঁতের নাম, এই যে এটা হলো ইনসিসর দাঁত। ইনসিসর মানে কি? কর্তন দাঁত। তাহলে কর্তন দাঁত উপরের চোয়ালের এক পাশে কয়টা থাকবে? 2টা। ঠিক আছে? তারপরে হলো ক্যানাইন, উপরে চোয়ালের এক পাশে ক্যানাইন বা ছেদন দাঁত কয়টা থাকে? একটা। ঠিক আছে? ওকে, তাহলে এই জিনিসটা হলো আই মানে হলো ইনসিসর থাকে 2টা, এই হলো 2টা ইনসিসর। মনে করো এই যে এটা একটা, এটা একটা, এই 2টা হলো ইনসিসর আই। ওকে, এটা হলো ক্যানাইন, এই দাঁতটা হলো ক্যানাইন সি। ওকে, তারপরে এই 3টা দাঁত হলো প্রিমোলার। এই যে এই 3টা, প্রথম 3টা মনে করো প্রিমোলার, হ্যাঁ, প্রিমোলার প্রথম 2টা, আর এই পাশে হলো মোলার 3টা। এই বুঝছো কিনা সবাই? সবাই না, সব দাঁতের কাজ একই না। নো, যেমন ক্যানাইন দাঁতের কাজ হলো কোনো কিছু ছিঁড়া, ছেদন, ছিঁড়া। আমরা ধরো মাংস খাচ্ছি, মাংস যে ছিঁড়ি, এই ক্যানাইন দাঁত দিয়ে ছিঁড়ি। এই যে একটু সুচালো দাঁত। আক্কেল দাঁত কোনটা? প্রিমোলার 2টা না, আর মোলার দাঁত কয়টা থাকে? 3টা না? মনে করো এই 3টা হলো মোলার দাঁত। এটা একটা মোলার দাঁত, এটা একটা মোলার দাঁত, এটা একটা, 3টা মোলার দাঁত। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার মোলার দাঁত। এই 3 নাম্বার মোলার দাঁতের নামই হলো আক্কেল দাঁত। আক্কেল, আক্কেল দাঁত। এই 3 নাম্বার মোলার দাঁতের নামই হলো আক্কেল দাঁত। ঠিক আছে? ওকে, তাহলে দেখো এখন তোমরা আশা করি বুঝতে পারবে। তাহলে প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সংখ্যা I2 C1 P2 M3, তাহলে এই যে 32টা।
বাচ্চাদের ক্ষেত্রে কি বা শিশুদের ক্ষেত্রে দন্ত সংকেতটা একটু ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট তোমরা লক্ষ্য করো তো? শিশুদের ক্ষেত্রে দন্ত সংকেতের ক্ষেত্রে দেখো, বাচ্চাদের ক্ষেত্রে পি এর নিচে 0 লিখা আছে। তার মানে বাচ্চাদের প্রিমোলার দাঁত থাকে না, নাম্বার 1। নাম্বার 2, বড়দের ক্ষেত্রে মোলার দাঁত থাকে 3টা, কিন্তু শিশুদের ক্ষেত্রে দেখো মোলার দাঁত থাকে 2টা। তাহলে বাচ্চাদের দন্ত সংকেত কি হবে? যোগ করো, 2 2 4 5, তাহলে 5 গুণন 2 5 গুণন 2 10 যোগ 10 20। এই হলো বাচ্চাদের দন্ত সংকেত বা শিশুদের দন্ত সংকেত। ওকে, এগুলো অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। সবাই ক্লিয়ার কিনা এই পর্যন্ত? বলো, এ পর্যন্ত সবাই ক্লিয়ার? হুম, ওকে। এখন দাঁতের 3টা অংশ থাকে, একটা হলো মুকুট, মূল এবং গ্রীবা। মুকুট, মূল এবং গ্রীবা। তাহলে দেখো মুকুট জিনিসটা কোনটা? মাড়ির উপরের অংশটাকে বলা হয় মুকুট। এই যে মাড়ির উপরের অংশ আমরা যদি দেখি এখানে, এই যে এই অংশটা হলো মুকুট, এই যে এই অংশ, এটা তো মাড়ি, তাই না? এটা তো মাড়ি। তাহলে মাড়ির উপরে যে অংশটুকু দেখছি, এই উপরের অংশটুকুকে বলছি আমরা মুকুট। আর মূল কি? যেই অংশটা মাড়ির ভিতরে লাগানো থাকে সেটাকে বলছি আমরা মূল। আর গ্রীবা হলো এই মুকুট এবং এই মূলের মাঝখানে যে অংশটা, সেটাকে আমরা বলছি গ্রীবা। ঠিক আছে, ওকে। এখন আসলে দাঁতের উপাদান। দাঁতের উপাদানের মধ্যে দেখো দন্তমজ্জা থাকে, তারপরে হলো সিমেন্ট থাকে। এই যে এগুলো হলো দন্তমজ্জা, এই যে এখানে লিখে আছে দেখো, এই যে এটাকে বলছি আমরা পাল্প বা দন্তমজ্জা। এটার নাম হলো ডেন্টিন। হ্যাঁ, এটা হলো পাল্প বা দন্তমজ্জা, এটা হলো মাড়ি, আর এটা হলো সিমেন্ট। এই অংশগুলো হলো দাঁতের উপাদান। ওকে, কাজগুলো একটু দেখে নিও। আচ্ছা, এবার আসো সাতকুড়ি। সাতকুড়ি মানে হলো জিহ্বার মধ্যে, তোমরা যদি তোমার কাছে যদি আয়না থাকে, এখন বাসায় যদি আয়না থাকে, তোমরা আয়নাতে তোমার জিহ্বাটা বের করে দেখো, এখনই দেখো, তোমার সামনে যদি আয়না থাকে জিহ্বাটা বের করে দেখো। জিহ্বাটা তুমি যদি বের করে এখনই দেখো তো মিলে কিনা আমার কথার সাথে। জিহ্বা বের করো তোমার, এটা মনে করো তোমার জিহ্বা। হ্যাঁ, জিহ্বাতে তুমি যদি দেখো তাহলে দেখবে জিহ্বার সাইডে এরকম ডট 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 দেখা যাচ্ছে। দেখো তো, প্রমাণ করে দিচ্ছি আমরা, দেখি এরকম জিহ্বার সাইডে এরকম ডট 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 জিনিস দেখতে পাচ্ছ কিনা। তুমি তোমার রুমে আয়না থাকলে আয়নাতে দেখো এরকম ডট ডট জিনিস দেখতে পাচ্ছ কিনা। দেখো তো, দেখো, আয়না নিয়ে আসো তাড়াতাড়ি। কোথায় আয়না, কোথায়? দেখো, দেখতে পাচ্ছ সবাই? নাইম দেখা যাচ্ছে? রূপা, সুচি, দেখতে পাচ্ছ নাকি এমনি আন্দাজে ঢিল মারছো? ডট ডট মিরর নাই, আবিরের বাসার আয়না নাই, এটা কোনো কথা? দেখো তো ডট ডট দেখা যাচ্ছে কিনা। যাচ্ছে, ভেরি গুড। ওই যে ডট ডট গুলো, ওগুলোকে বলছি আমরা সাতকুড়ি বা টেস্ট বার্ড। এটা এগুলোই হলো সাতকুড়ি। মজার ব্যাপার হলো, তুমি জিহ্বার মাঝখানে দেখো তো কোনো ডট ডট আছে কিনা। মাঝখানে দেখো তো, এই যে এই মাঝখানে দেখো তো কোনো ডট ডট আছে কিনা। এই মাঝখানে কোনো ডট ডট আছে কিনা আমাকে দেখে বলো তো। এই মাঝখানে কোনো ডট ডট আছে কিনা, ইয়েস অর নো, দেখে বলো, তোমারটা দেখে বলো। ডট ডট আছে কিনা, ইয়েস অর নো, থাকলে বলবা আছে, না থাকলে নাই। অল্প আছে, মাঝখানে, একেবারে মাঝখানে নাই কিন্তু। তার মানে আমরা বলতে পারি সাতকোরক গুলো বা টেস্ট বার্ড গুলো জিহ্বার কিনারায় থাকে, বলতে পারি কিনা। এবং এই সাতকোরক গুলোর মাধ্যমে আমরা যে কোনো খাবারের টেস্ট এটা বুঝতে পারি। আমি কি বুঝাতে পেরেছি? তোমার যদি সাতকোরক গুলো না থাকতো, তাহলে তুমি মিষ্টি খাও, তারপর লবণ খাও, যাই খাও না কেন, তুমি টেস্ট বুঝতে পারবে না। ক্লিয়ার? ওকে। এখন এই সাতকোরক গুলো কোথায় কোথায় অবস্থান করে দেখো। জিহ্বার মাঝখানে, মানে সামনের দিকে অগ্রপ্রান্তে সাতকোরক অবস্থান করে, এবং এই সাতকোরকগুলোর কাজ হলো মিষ্টি অনুভূত হওয়া, মিষ্টি। অগ্রভাগের দুই পাশে যে সাতকোরকগুলো থাকে, এগুলোর কাজ হলো লবণাক্ততা বা লবণ, এই জিনিসটা সেন্স করা। পশ্চাৎ ভাগের, পিছনের পশ্চাৎ ভাগের অংশে
যে অংশটা এটা টক জাতীয় খাবার সেন্স করতে হেল্প করে। আর একেবারে পিছনে, জিহ্বার একেবারে পিছনে যে স্বাদকরকগুলো থাকে এটা তিতা এই সেন্সটা করে। ঠিক আছে? এখন একজন বলছে তাহলে ঝাল কেমনে বুঝবো? ঝাল অ্যাকচুয়ালি ঝাল বোঝার জন্য কোনো স্বাদকরক থাকে না। ঝাল জিনিসটা করে কি? এটা এখানে তোমার কি বলবো? মানে কিছু ধরো আমাদের চামড়া পুড়ে গেলে কি হয়? ওই জায়গাটা জ্বলে না? জ্বলে তো? তো এই ঝাল জিনিসটাও ওরকম একটা সেন্সেশন। ঝাল করে কি? এই স্বাদকরকে এইখানে আ জ্বালাতন তৈরি করে। ঠিক আছে? এই সেন্সেশনটাকে আমরা বলছি ঝাল। ওকে? তাহলে স্বাদকরকগুলোর অবস্থান দেখো জিহ্বার অগ্রভাগে, অগ্রভাগের দুপাশে, জিহ্বার পশ্চাৎভাগে, পশ্চাৎভাগের দুপাশে। এটা আমরা মনে রাখতে পারি মিল অতি। এই নিমোনিক দিয়ে আমরা মনে রাখতে পারি। তো এটা অ্যাডমিশন টেস্টের জন্য ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন এসেছিল। তাহলে বোঝা গেল? বলো। হামিম? এই বুঝতে পেরেছো কিনা সবাই? ওকে। তাহলে বলো তো এই প্রশ্নের উত্তর দাও এখন। যদি বুঝে থেকে থাকো তাহলে আমাকে এই প্রশ্নের এখন উত্তর দাও। পোল কোশ্চেন। ওকে। তাহলে কি হবে উত্তর? আলজিব্বা, রাইট? ওকে, তাহলে ইমামউদ্দিন, মহিদুল, মাহিম, ধ্রুব দাস, তুর্য, ওকে। আরো তোমরা সঠিক উত্তর দিয়েছো সবাই, অধিকাংশই। উম্মে হুমায়রা, তারপর আনুভা, তানজিনা, মাহিমা, আব্দুল্লাহ আমিন, নাইমা, ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো পাকস্থলী। পাকস্থলীর ক্ষেত্রে দেখো এটা ডায়াফ্রামের নিচে উদরের উপরের অংশ অবস্থিত। যাই হোক, ধারণ ক্ষমতা কি, এগুলো এমসিকিউ টাইপের কোশ্চেন, এগুলো একটু মুখস্থ করতে হবে। এখন পাকস্থলীর 4টা অংশ রয়েছে। পাকস্থলীর 4টা অংশ রয়েছে। কি কি অংশ আমরা একটু দেখি। তাহলে প্রথমে দেখো যে অংশটা রয়েছে পাকস্থলীর, এই যে এখানে, তাহলে প্রথম অংশটার নাম হলো কার্ডিয়া। তাহলে এই অংশটাকে বলছি আমরা কার্ডিয়া। কার্ডিয়াটা কি? তাহলে কার্ডিয়া বুঝতে হলে আমাদের বুঝতে হবে এটার নাম হলো অন্ননালী, এই অংশটার নাম হলো পাকস্থলী। এখন এই অন্ননালী এবং পাকস্থলীর মাঝখানে যে জাংশন, এই জিনিসটাকে বলছি আমরা কার্ডিয়া। তার মানে পাকস্থলীর যে অংশে অন্ননালী উন্মুক্ত হয় সেই অংশকে বলা হয় কার্ডিয়া। ক্লিয়ার? আচ্ছা, এই অংশটা তো পাকস্থলী, রাইট? এটা পাকস্থলী। আর এই অংশটা, এই যে এই অংশটা, এই যে এই অংশটাকে বলছি আমরা ডিউডেনাম। তাহলে এই ডিউডেনাম পাকস্থলীর যেই অংশে উন্মুক্ত হয়, এই যে যেই অংশে উন্মুক্ত হয় এটা পাকস্থলী পুরোটা, তাহলে এটা হলো ডিউডেনাম। তাহলে ডিউডেনাম পাকস্থলীর যে অংশে উন্মুক্ত হয় তাকে বলা হয় পাইলোরাস। পাকস্থলীতে গম্বুজের মতো যে অংশটা দেখা যাচ্ছে সেটাকে বলা হয় ফান্ডাস। পাকস্থলীতে এদিকে যে বাঁকা অংশ দেখা যাচ্ছে এটাকে বলা হয় বড় বাঁক। আর এই যে ছোট একটা বাঁকা অংশ দেখা যাচ্ছে এটাকে বলা হয় ছোট বাঁক। সবাই ক্লিয়ার কিনা বলো? এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার? বলো, বুঝতে পেরেছো? ওকে। এখন পাকস্থলীর প্রস্থচ্ছেদের স্তর, পাকস্থলীতে 4টা স্তর রয়েছে। পাকস্থলীকে আমরা যদি মাইক্রোস্কোপে দেখি তাহলে এটার 4টা স্তর দেখতে পাবো। মানে বিষয়টা হলো এরকম যে মনে করো এটা হলো পাকস্থলী, মনে করো
এই যে এটা হলো পাকস্থলী, হ্যাঁ, এই যে এটা হলো পাকস্থলী। তাহলে এই পাকস্থলীকে যদি আমরা মাইক্রোস্কোপে দেখি তাহলে এটার আমরা স্তরগুলো দেখতে পাবো একেবারে বাইরে থেকে ভেতরের দিকে। ধরো এটা সবচেয়ে বাইরের স্তর, হ্যাঁ, এরকম বাইরে থেকে ভেতরের দিকে আমরা বিভিন্ন রকমের স্তর দেখতে পাবো। এই যে এগুলো হলো সেই স্তর। এই যে সবচেয়ে বাইরের স্তরের নাম হলো সেরোসা, তারপর পেশি স্তর, তারপর মাসকুলারিস মিউকোসা, তারপর সাবমিউকোসা, মাসকুলারিস মিউকোসা আর মিউকোসা। তাহলে 1 2 3 4 5 এই 5টা স্তর দেখতে পারবো আমরা বাইরে থেকে ভিতরের দিকে। তাহলে আমরা স্তরগুলো দেখি। তাহলে এটা হলো সেরোসা, তারপরের যে স্তরটা থাকবে 2 নম্বর স্তর, তারপরে 3 নম্বর স্তর, ওকে, তারপরে 4 নম্বর স্তর, এই যে এটা হলো 4 নম্বর স্তর, আর এই সাদা কালার যেটা এটা হলো 5 নম্বর স্তর। তাহলে বাইরে থেকে ভিতরের দিকে, ঠিক আছে। তাহলে পাকস্থলীর সবচেয়ে ভেতরের স্তরের নাম কি আমি যদি জিজ্ঞেস করি, বলো? তাহলে পাকস্থলীর সবচেয়ে ভেতরের স্তরের নাম হলো মিউকোসা, আর পাকস্থলীর সবচেয়ে বাইরের স্তরের নাম হলো সেরোসা। তাহলে আমি বলতে পারি এই যে পাকস্থলী যে এই সাদা নামটা এটার নামই হলো মিউকোসা। মিউকোসা। এবং এই স্তরেই এই মিউকোসা স্তরেই অনেকগুলো গ্রন্থি থাকে। গ্রন্থি মানে থলির মতো জিনিস, এই যে এরকম থলির মতো জিনিস থাকে। এই মিউকোসা স্তরে এরকম থলির মতো জিনিস থাকে। তাহলে এই যে থলির মতো জিনিস দেখতে পাচ্ছি, এই থলির মতো জিনিসগুলোকে বলা হয় গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি। তাহলে আমি যদি জিজ্ঞেস করি গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায় থাকে, উত্তর হবে মিউকোসা স্তরে থাকে, ঠিক আছে। এবং এই গ্যাস্ট্রিক গ্রন্থির ভেতরেই বিভিন্ন রকমের এনজাইম তৈরি হয়। বিভিন্ন রকমের এনজাইম থাকে এই গ্যাস্ট্রিক গ্রন্থির ভেতরে। এই এনজাইমগুলোকে বলা হয় গ্যাস্ট্রিক রস। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কি নিঃসরণ হয়? গ্যাস্ট্রিক রস নিঃসরণ হয়। এবং এই গ্যাস্ট্রিক রসগুলোই কি করে? খাদ্য পরিপাকে সাহায্য করে। এই গ্যাস্ট্রিক রসই খাদ্য পরিপাকে সাহায্য করে। খাদ্য পরিপাক, ঠিক আছে। ওকে, এরপর আসো অন্ত্র। আমরা বলেছিলাম অন্ত্রের দুইটা অংশ, একটা হলো ক্ষুদ্রান্ত আর একটা হলো বৃহদান্ত্র। তাহলে এই যে ছোট যে নালীর মতো অংশ দেখতে পাচ্ছ এগুলোকে বলছি আমরা ক্ষুদ্রান্ত। এই যে ছোট ছোট যে নালী এগুলোর নাম হলো ক্ষুদ্রান্ত। আর এই যে বড় নালী, এই বড় নালীগুলোর নাম হলো বৃহদান্ত্র। আচ্ছা, এখন আমরা অন্ত্রটা একটু মানে বোঝার চেষ্টা করি আর কি, হ্যাঁ। তাহলে মনে করো এটা হলো অন্ননালী, এটা হলো অন্ননালী, এটা হলো পাকস্থলী। আমরা এখন ক্ষুদ্রান্ত দেখব। এই জিনিসটার নাম হলো ক্ষুদ্রান্ত, মনে করো এই যে এই জিনিসটার নাম হলো ক্ষুদ্রান্ত, ওকে। আচ্ছা, আর এটার নাম হলো বৃহদান্ত্র। এই যে এটা হলো বৃহদান্ত্র, হ্যাঁ। ওকে, তাহলে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র আমরা দেখলাম। তাহলে এই জিনিসটার নাম হলো ক্ষুদ্রান্ত, এই যে এটা ক্ষুদ্রান্ত। আর এই মোটা যে অংশটা দেখতে পাচ্ছ এই মোটা অংশের নাম হলো বৃহদান্ত্র। বৃহদান্ত্র। এখন এই যে ক্ষুদ্রান্তের কথা বলছি, এই ক্ষুদ্রান্তের আবার 3টা অংশ। কি অংশ? আমরা একটু আগে বলেছি এই পর্যন্ত হলো পাকস্থলী, না? এই পর্যন্ত হলো পাকস্থলী, এই দিকে এই অংশটুকু হলো পাকস্থলী। তাহলে এই পাকস্থলীর পর থেকে শুরু করে প্রথম এই অংশটুকুকে বলা হয়, ক্ষুদ্রান্তের প্রথম এই অংশটুকুকে বলা হয় ডিউডেনাম। ওকে, তাহলে এই অংশটুকুর নাম হলো ডিউডেনাম। ডিউডেনাম, ওকে। আচ্ছা,
ডিউডেনাম থেকে পরের এই অংশটুকুকে বলা হয় জেজুনাম। ডিউডেনাম থেকে পরের যে অংশটা, এই অংশটুকুকে বলা হয় জেজুনাম। জেজুনাম। আর এইখান থেকে শুরু করে, এই অংশ থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটাকে বলা হয় ইলিয়াম। ইলিয়াম। তাহলে ক্ষুদ্রান্তের 3টা অংশ কি কি? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। তাহলে আমি যদি বলি তোমাদেরকে, বলো তো ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম কি? ডিউডেনাম। ক্ষুদ্রান্তের শেষ অংশের নাম কি? ইলিয়াম। ঠিক আছে? ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার কিনা? ওকে। এরপর আসো বৃহদান্ত্র। বৃহদান্ত্রেরও 3টা অংশ। এই অংশটুকুকে বলছি আমরা, এই যে এই অংশটুকু, এই অংশটুকুকে আমরা বলছি সিকাম। সিকাম। ওকে। এখান থেকে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটুকুকে বলছি আমরা কোলন। আর নিচের যে অংশটা, এই অংশটুকুকে বলছি আমরা মলাশয়। এই যেটা, এই অংশটুকু হলো মলাশয়। তাহলে সিকামের পর থেকে শুরু করে মলাশয়ের আগ পর্যন্ত তোমরা যা দেখতে পাচ্ছ, এই পুরো অংশটাকে বলছি আমরা কোলন। এই পুরো অংশটাকে বলছি আমরা কোলন। ঠিক আছে? এই কোলনের মধ্যে যেটা উপরের দিকে উঠে গিয়েছে এটার নাম হলো ঊর্ধ্বগামী কোলন। যেটা এই দিক দিয়ে চলে গেল এটার নাম হলো অনুপ্রস্থ কোলন। যেটা নিচের দিকে নেমে গেল সেটার নাম হলো নিম্নগামী কোলন। এই যে নিম্নগামী কোলন। আর যেটা এরকম বাঁক হয়ে গেল সেটাকে বলা হয় সিগময়েড কোলন। ওকে? আচ্ছা। আর মলাশয়ের নিচে এই যে ছিদ্রটা, এটার নামই হলো পায়ুছিদ্র। এখানে একটা উপাদান আছে যেটা আমাকে মার্ক করা উচিত। সেটা হলো, দেখো এই অংশটা, এই অংশটার নাম হলো অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, বলো তো অ্যাপেন্ডিক্স কার অংশ? সিকাম, কোলন নাকি মলাশয়? সবাই আমাকে উত্তর দাও। অ্যাপেন্ডিক্স কার অংশ? সিকাম, কোলন নাকি মলাশয়? ভেরি গুড, সিকামের অংশ। খুবই সহজ না? এই কোশ্চেনটাই আমার অ্যাডমিশন টেস্টে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট আমি যখন দেই তখন এই কোশ্চেনটা এসেছিল। এবং মজার ব্যাপার হলো এই প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। খুবই হাস্যকর। কারণ ওই সময় আমি হয়তো এটা পড়িনি, এই জন্য দিতে পারিনি। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে দেখো সেই কথাগুলো এখানে আমরা এখন পাবো। এই যে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত 6 থেকে 7 মিটার। হ্যাঁ, সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক ক্ষুদ্রান্তে সংঘটিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তাহলে আমরা যে খাবার পরিপাকের কথা বলছি, এই খাবার পরিপাক মূলত হয় হলো এই ক্ষুদ্রান্তে। ওকে? আচ্ছা। তাহলে ক্ষুদ্রান্তের 3টা অংশ, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। অলরেডি আমরা বলেছি। ডিউডেনাম ইউ আকৃতির, লম্বায় এটা জেজুনাম 2.5 মিটার, ইলিয়াম পরের অংশ। ওকে। ক্ষুদ্রান্তের প্রাচীর 5 স্তর বিশিষ্ট। আমরা যদি মাইক্রোস্কোপে দেখি, বাইরে থেকে ভিতরের দিকে এভাবে পাবো, ডিউডেনামের পাকস্থলীর মতো। টিস্যুদানের গঠন এগুলো না পড়লেও চলবে। আচ্ছা, এই কোশ্চেনের উত্তর এখন দাও। এটা কোন কোশ্চেন?
কি হবে? ওকে, তাহলে পাইলোরিক স্পিন্টার না, বা পাইলোরাস। ওকে, দেখি কারা কারা সঠিক উত্তর দিয়েছো তোমরা। মৃত্তিকা, মাহিন, নকিব, নাইমা, মাহফুজ ইসলাম, শাহাদাত হোসেন, সিয়াম, মহিদুল, পবিত্র আলম, মিথিলা, আশিফুল, ওকে, খাদিজা, ঠিক আছে। আর বৃহদন্ত্র কি আমরা অলরেডি বলেছি, ইলিয়াম থেকে শুরু করে পায়ু পর্যন্ত বিস্তৃত, 1.5 মিটার লম্বা, এবং এটার 3টা অংশ, সিকাম, কোলন, মলাশয়। এর মধ্যে কোলনের 4টা অংশ, ঊর্ধ্বমুখী কোলন, তারপর অনুপ্রস্থ কোলন, নিম্নমুখী কোলন, আর হলো সিগময়েড কোলন। 1, 2, 3, 4, এই 4টা অংশ। এবং সিকামের আরেকটা অংশের নাম হলো অ্যাপেন্ডিক্স, মানে সিকামের সাথে কি থাকে? অ্যাপেন্ডিক্স থাকে। ওকে, আর পায়ু কি? পরের অংশ যেটা, সেটা হলো পায়ুচিত্র। তাহলে দেখো তো এই কোশ্চেনগুলোর উত্তর কি আমরা এখন দিতে পারবো কিনা, বলো। এখন বলো এই প্রশ্নগুলোর উত্তর। এই ইমেল দরকার নেই আপাতত, এটা পরে আমরা পাবো। বলো এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারবো কিনা, বলো। পারা যাবে? পারা যাবে না? সিকাম কি, পরিপাক কি, দন্ত সংকেত লিখো, এগুলো তো সবচেয়ে সহজ কোশ্চেন। ওকে, তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। শিক্ষক ক্লাসে পরিপাকতন্ত্র পড়ানোর সময় বললেন পরিপাক প্রক্রিয়া সংঘটিত হয় পৌষ্টিক নালীতে, কিন্তু লালাগ্রন্থি, যকৃৎ, অগ্নাশয় খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিপাক কি? শিশুর দন্ত সংকেত লিখো, আর হলো উদ্দীপকের প্রথম অঙ্গটির বিভিন্ন অংশের নাম ও একটি করে কাজ লিখো। মানে পরিপাকতন্ত্রের পৌষ্টিক নালীর যে অংশগুলো আছে, এই অংশগুলো নাম আর হলো কাজ। ইয়ামিন বলছে যে এগুলো কি কিভাবে পড়বো বা কিভাবে সবকে মুখস্থ করবো কিনা। দেখো, তোমাদের তো এমসিকিউ থাকে পরীক্ষায়, রাইট? তাহলে এমসিকিউর জন্য তোমরা যেটা এখন করবে, ক্লাসটা তো করলে, করার পরে এখন বই তুমি রিডিং পড়বে। রিডিং পড়লে তুমি অনেক কিছু এখন তুমি তোমার মুখস্থ হয়ে যাবে অনেক কিছুই, যা কারণ বইয়ের জিনিসগুলো আমি মানে আমি তোমাদেরকে বলেছি। তো রিডিং পড়লে, পড়ার পরে যেটা করবে সেটা হলো প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ গুলো তুমি সলভ করবে। অ্যাডমিশন এবং বোর্ড পরীক্ষার এমসিকিউ সলভ করবে। সলভ করলে দেখবে ওখানে অনেক ইনফরমেশনই তোমার মুখস্থ হয়ে যাবে। তারপরে তুমি ওই চ্যাপ্টার থেকে, ওই অংশ থেকে প্রিভিয়াস ইয়ারে কি কি সিকিউ আসছে, সেই সিকিউ গুলো তুমি সলভ করো। হয়ে গেল পড়া। যেমন একটা সিকিউ তো আসছে এই যে তোমার বিভিন্ন অংশের নাম, তাহলে সেই বিভিন্ন অংশের নাম এবং কাজ তুমি পড়ে ফেলো, হয়ে গেল। ঠিক আছে, ওকে। সো কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো এখন। তাহলে আজকে যতটুকু পড়ানো হলো এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? বইয়ে এত বিশ্লেষণ নাই, কিন্তু তোমাকে বইয়ে এই বিশ্লেষণগুলো তুমি পাবে এই অংশের পরের অংশে। পুরো পরিপাক চ্যাপ্টার যখন পড়বে তখন দেখবে এই কথাগুলো মিলে যাবে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমাদের এই টাইপ তোমার রিলেটেড, পড়াশোনা রিলেটেড কোশ্চেন ওইভাবে দেখতে পাচ্ছি না, তাহলে আমরা কোশ্চেন নাই তেমন। ঠিক আছে, ওকে।
তাহলে ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।